দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এখানকার বাতাসে সবসময় এক অদ্ভুত অস্থিরতা আর আশা মিশে থাকে। কিছু লোক তাদের বিচ্ছেদ হওয়া প্রিয়জনের সাথে দেখা হওয়ার খুশিতে দৌড়াচ্ছিল, তো কিছুজন আপনজনকে বিদায় জানিয়ে ভারাক্রান্ত মন নিয়ে ফিরছিল। এই ভিড়ের মধ্যেই আদিত্যও ছিল। নিজের ছোট বোন মীরাকে বিদায় জানাতে এসেছিল। গত 5 বছরে আদিত্য নিজের জীবনকে খুব গুছিয়ে নিয়েছিল। একটি ছোট কনস্ট্রাকশন কোম্পানি থেকে শুরু করে আজ সে শহরের অন্যতম সফল তরুণ উদ্যোক্তা। তার সাফল্যের পেছনে ছিল তার দিনরাতের কঠোর পরিশ্রম এবং একটি গভীর ক্ষত, যা সে দুনিয়ার নজর থেকে লুকিয়ে রাখত। মীরার চোখে জল ছিল। ভাই, নিজের খেয়াল রেখো, সময়মতো খেয়ে নিও, সে রুদ্ধ কণ্ঠে বলল। আদিত্য হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। পাগলি মেয়ে, আমি কোনো বাচ্চা নই। তুমি শুধু নিজের পড়াশোনায় মন দাও, তোমার ভাই সব সামলে নিয়েছে। এই কথা বলার সময় আদিত্যের কণ্ঠে একটা আত্মবিশ্বাস ছিল, এক স্থিরতা ছিল, যা সে অনেক কষ্টে অর্জন করেছিল। মীরা সিকিউরিটি চেকিংয়ের দিকে এগিয়ে গেল। আদিত্য ততক্ষণ তাকে দেখতে থাকল যতক্ষণ না সে চোখ থেকে আড়াল হয়ে গেল। একটি গভীর শ্বাস নিয়ে সে ফিরে যাওয়ার জন্য ঘুরল। তার মন ভারী ছিল। মীরা চলে যাওয়ায় বাড়িতে আবার সেই নীরবতা ছেয়ে যাবে, যা 5 বছর আগে কাজলের চলে যাওয়ার পর ছেয়েছিল। কাজল, এই নামটি আজও তার হৃদয় কাঁটার মতো বিদ্ধ। তার সেই হাসি খুশি কলকল করা কাজল, যে একদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল আর তারপর আর কখনো ফিরে আসেনি। পুলিশের রিপোর্টে তাকে এক ভয়ানক গাড়ি দুর্ঘটনার শিকার বলা হয়েছিল। হাইওয়েতে একটি পোড়া গাড়ি পাওয়া গিয়েছিল এবং কিছু জিনিস যা কাজলের ছিল। সেই দিনের পর আদিত্যের পৃথিবী উজাড় হয়ে গিয়েছিল। মাসের পর মাস সে এক জ্যান্ত লাশের মতো বেঁচেছিল। সে সেই দুর্ঘটনার জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত, এই আশায় যে হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে। হয়তো কাজল কোথাও থেকে হাসতে হাসতে এসে বলবে, আমি এখানেই আছি, তোমার কাছে। কিন্তু এমন কিছুই ঘটেনি। সময়ের প্রলেপ তার ক্ষত পূরণ করেনি, তবে সেগুলোকে লুকোনো অবশ্যই শিখিয়ে দিয়েছিল। সে নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিল, যাতে কাজলের স্মৃতি তাকে ভেঙে না দেয়। এই সব চিন্তায় মগ্ন আদিত্য বিমানবন্দরের বিশাল হল দিয়ে যাচ্ছিল। তখনই তার নজর ডিপার্চার গেট নাম্বার 7-এ অপেক্ষা করা এক মহিলার ওপর পড়ল। এক মুহূর্তের জন্য আদিত্যের পা সেখানেই থমে গেল। সেই একই চেহারা, সেই একই কালো ঘন চুল, সেই একই অবনত চোখের পাতা। না, এটা হতে পারে না। সে নিজের চোখ ডলল। এটা তার ভ্রম ছিল, তার দুঃখী মনের আরও একটা প্রতারণা। সেই মহিলাটি একটি ছোট বাচ্চার সাথে ছিল, যার বয়স 4-5 বছর হবে। বাচ্চাটি হাসছিল, আর সেই মহিলাটি তাকে আদর করে দেখছিল। আদিত্য নিজেকে বোঝালো এবং এগিয়ে গেল, কিন্তু তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল। সে ঘুরে আবারও দেখল। সেই মহিলাটি এবার বাচ্চাটির দিক থেকে মুখ ঘুরিয়ে সামনের দিকে করল। আলোতে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। আদিত্যের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটা কোনো ভ্রম ছিল না, সে কাজলই ছিল। তার কাজল, জীবিত। তার শরীরে একটি কম্পন শুরু হল। এটা কি সত্যি, নাকি সে কোনো স্বপ্ন দেখছে? সে ধীরে ধীরে অচেনা পদক্ষেপে সেই দিকে এগোতে লাগল। প্রতিটা পদক্ষেপ একটি পাহাড়ের মতো মনে হচ্ছিল। তার মাথায় হাজারো প্রশ্ন ঝড়ের মতো উঠছিল। যদি এ কাজল হয়, তবে সে 5 বছর কোথায় ছিল? সেই দুর্ঘটনা কি ছিল? আর এই বাচ্চা কার? যেমনই সে তাদের কাছাকাছি পৌঁছাল, বাচ্চাটির হাত থেকে তার ছোট লাল রঙের খেলনা গাড়িটি ছুটে মাটিতে পড়ে গেল এবং গড়িয়ে এসে আদিত্যের পায়ের কাছে থামল। আদিত্য যন্ত্রের মতো নিচে ঝুঁকল এবং গাড়িটি তুলে নিল। যখন সে সোজা হল, তখন তার চোখ সরাসরি সেই মহিলার চোখে পড়ল। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। সেই মহিলার চোখে প্রথমে বিস্ময়, তারপর পরিচয়, আর তারপর এক অজানা ভয় ভেসে উঠল। সেই চোখগুলো, যা আদিত্য 5 বছর ধরে প্রতি রাতে নিজের স্বপ্নে দেখেছিল, আজ বাস্তবে তার সামনে ছিল। কিন্তু সেগুলোতে ভালোবাসার বদলে ভয় ছিল। কাজল! আদিত্যের ঠোঁট থেকে একটি কাঁপানো আওয়াজ বের হল। সেই মহিলাটি এক ঝটকায় নিজের বাচ্চাকে কোলে তুলে নিল, যেমন কোনো মা তার সন্তানকে বিপদ থেকে রক্ষা করছে। সে নাতে মাথা নাড়াল, তার চোখ অশ্রুসিক্ত হয়ে গিয়েছিল। আপনি ভুল বুঝছেন, আমার নাম অঞ্জলি। সে ঘাবড়ানো কণ্ঠে বলল এবং দ্রুত সেখান থেকে যাওয়ার জন্য ঘুরল। কিন্তু আদিত্য জানত, সে তার কণ্ঠস্বরকে চিনত, তার চোখের ভয়কে চিনত। না, তুমি কাজল, আমার কাজল, তুমি বেঁচে আছো, সে একটু এগিয়ে গিয়ে বলল। তার কণ্ঠে ব্যথা, বিস্ময় আর বছরের বছরের চাপা রাগ ছিল।
আশেপাশের কিছু লোক তাদের দেখতে শুরু করেছিল। কাজল, বা সে যাই হোক, আরও ঘাবড়ানো হয়ে গেল। সে শক্ত করে নিজের ছেলেকে বুকে জড়িয়ে নিল এবং প্রায় দৌড়ে ভিড়ের মধ্যে হারিয়ে যেতে লাগল। আদিত্য সেখানেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক শূন্য হয়ে গেছিল। সে কি করবে, কোথায় যাবে, সে কিছুই বুঝতে পারছিল না। এটা কি সবটাই একটা মজা ছিল? সে সেখানেই মাটিতে বসে পড়ল। তখনই তার নজর মাটিতে পড়া একটি ছোট জিনিসের ওপর গেল। একটি রূপার লকেট। এটা সেই লকেট যা সে কাজলকে তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে দিয়েছিল। কাঁপতে থাকা হাতে সে লকেটটি তুলল এবং খুলল। ভেতরে আজও তার কাজলের একটি ছোট ছবি ছিল, হাসি মুখ, খুশি। এক ফোঁটা গরম অশ্রু তার হাতের তালুতে পড়ল। এটা স্বপ্ন ছিল না, সে কাজলই ছিল। সে বেঁচে ছিল এবং সে আদিত্যের সাথে মিথ্যে বলেছিল। সে তাকে ধোঁকা দিয়েছিল। কিন্তু কেন? কোনো মানুষ এমনটা কেন করবে? নিজের ভালোবাসা, নিজের পরিবারকে এভাবে কষ্ট দিয়ে কেন চলে যাবে? আর সেই বাচ্চাটির চোখে আদিত্য তার নিজের প্রতিচ্ছবি দেখেছিল। আদিত্যের ভেতরের ভেঙে যাওয়া মানুষটা এবার জেগে উঠেছিল। তার এখন উত্তর চাই, তাকে সত্যি জানতে হবে। সে উঠে দাঁড়াল। তার চোখে এখন অশ্রুর বদলে এক অদ্ভুত জেদ ছিল, একটি উন্মাদনা। সে তার কাজলকে খুঁজে বের করবে এবং জিজ্ঞেস করবে, কেন তুমি এমনটা কেন করলে? কিন্তু সে কি জানত যে এই সত্যের সন্ধান তাকে এমন এক ঝড়ের দিকে নিয়ে যাবে যা তার পুরো পৃথিবীকে নড়িয়ে দেবে? এমন একটি রাজ উন্মোচিত হতে যাচ্ছিল যা ভালোবাসা, ধোঁকা আর ত্যাগের সমস্ত সংজ্ঞা বদলে দেবে। বিমানবন্দরের উজ্জ্বল আলো আর মানুষের কোলাহল এখন আদিত্যের কাছে অর্থহীন হয়ে গিয়েছিল। সে নিজের গাড়িতে বসেছিল, কিন্তু তার হাত স্টিয়ারিং হুইলে জমে গিয়েছিল। তার কানে শুধু একটি আওয়াজ বাজছিল, আমার নাম অঞ্জলি। তার চোখের সামনে কাজলের ভয় পাওয়া মুখ আর সেই ছোট বাচ্চার নিষ্পাপতা ঘুরছিল। তার মুষ্টিতে শক্তভাবে বন্ধ সেই রূপার লকেটটি এখন শুধু একটি গয়না নয়, বরং একটি জ্বলন্ত প্রশ্ন ছিল। একটি এমন প্রমাণ যা চিৎকার করে বলছিল যে গত 5 বছর একটি ধোঁকা। বাড়ি পৌঁছেও সে শান্তি পেল না। সেই বাড়ি যার প্রতিটি দেওয়ালে কাজনের স্মৃতি ছিল, আজ তার একটি অচেনা জায়গা মনে হচ্ছিল। ড্রয়িং রুমে লাগানো তাদের বিয়ের ছবি, যেখানে কাজল প্রাণ খুলে হাসছিল, এখন তাকে বিঁধছিল। সেই হাসিও কি মিথ্যে ছিল? সেই ভালোবাসা কি শুধু একটা লোক দেখানো ছিল? এই প্রশ্নগুলো তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিল। 5 বছর ধরে যে মহিলার জন্য সে কেনেছিল, যাকে সে নিজের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় দুর্বলতা মনে করেছিল, সে বেঁচে ছিল এবং এক মুহূর্তের মধ্যে তাকে চিনতে অস্বীকার করেছিল। পরের দিন সকালে আদিত্য এক অন্য মানুষ ছিল। তার চোখের বিষাদের জায়গায় এখন এক অদ্ভুত কঠোরতা স্থান নিয়েছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল, সে সত্যিটা জানবেই, এর জন্য তাকে যা কিছু করতে হোক না কেন। পুলিশের কাছে যাওয়ার কোনো মানে ছিল না। সে কি বলবে যে সে তার 5 বছর আগে মারা যাওয়া স্ত্রীকে দেখেছে? কেউ তার কথা বিশ্বাস করবে না। তাকে নিজের ওপর ভরসা করেই এই ধাঁধাটা সমাধান করতে হবে। সে তার সবচেয়ে বিশ্বস্তদের মধ্যে একজন মিস্টার শর্মাকে ফোন করল। শর্মাজি একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ছিলেন এবং এখন একটি ব্যক্তিগত গোয়েন্দা সংস্থা চালাতেন। তিনি আদিত্যের বাবার পুরনো বন্ধু ছিলেন এবং তার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যেত। 2 ঘণ্টা পর শর্মাজি আদিত্যের অফিসে বসেছিলেন। আদিত্য তাকে পুরো গল্পটা বলল। বিমানবন্দরের সেই দৃশ্য, কাজলের অস্বীকার, সেই বাচ্চা এবং অবশেষে সেই লকেট। শর্মাজি কোনো ভাব না দেখিয়ে সব কথা শুনলেন। তার অভিজ্ঞ চোখে এক গভীর গাম্ভীর্য ছিল। আদিত্য, এই মামলাটা যতটা সোজা মনে হচ্ছে ততটা নয়। শর্মাজি লকেটটি দেখতে দেখতে বললেন, যদি সে সত্যিই কাজল হয়, তবে প্রশ্ন এটা নয় যে সে কিভাবে বেঁচে আছে। বড় প্রশ্ন এটা যে সে নিজের মৃত্যুর নাটক কেন করল। কোনো মহিলা নিজের স্বামীকে এবং নিজের সাজানো সংসারকে কোনো বড় কারণ ছাড়া ছেড়ে যায় না। আমি শুধু এটাই জানতে চাই শর্মা আঙ্কেল। আদিত্যের কণ্ঠে একটি বেদনাভরা ক্লান্তি ছিল। আমার সত্যিটা চাই। শর্মাজি সম্মতিসূচক মাথা নাড়ালেন। ঠিক আছে, আমরা শুরু করব বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ থেকে। আমাদের দেখতে হবে যে সেই মহিলা যাকে তুমি কাজল বলছো কার সাথে ছিল, কোন গাড়িতে গেল। ছোট থেকে ছোট তথ্য আমাদের কাজে আসবে, কিন্তু একটা কথা মনে রেখো আদিত্য, যে সত্যি সামনে আসবে হতে পারে সেটা তোমার আশার থেকেও অনেক বেশি তেঁতো। আদিত্য প্রস্তুত ছিল। সে প্রতিটি তেঁতো ঢোক গিলতে প্রস্তুত ছিল। দিনগুলো সপ্তাহে বদলাতে লাগল। আদিত্যের কোনো কাজে মন লাগত না। সে ঘণ্টার পর ঘণ্টা অফিসের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকত, শুধু একটি ফোন কলের অপেক্ষা করত। রাতগুলো আরও কঠিন ছিল। কাজলের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার মনে পড়ত।
তাদের প্রথম দেখা, বৃষ্টিতে ভেজা, গভীর রাত পর্যন্ত কথা বলা, সেগুলো কি সবটাই একটা স্বপ্ন ছিল? আর সেই বাচ্চা, বারবার সেই বাচ্চাটার মুখ তার চোখের সামনে চলে আসত, সে কি তার ছেলে ছিল? এই ভাবনা তার হৃদয়ে একটা মিষ্টি ব্যথা জাগিয়ে তুলত। একদিন দুপুরে যখন আদিত্য একটি জরুরি মিটিংয়ে ছিল, শর্মাজির ফোন এলো। আদিত্য সবকিছু ছেড়ে তার অফিসে পৌঁছল। শর্মাজির মুখে এক অদ্ভুত সংশয় ছিল। আমরা তাকে খুঁজে পেয়েছি। শর্মাজি একটি ফাইল আদিত্যের দিকে এগিয়ে দিতে দিতে বললেন। আদিত্য কাঁপতে থাকা হাতে ফাইলটি খুলল। ভেতরে কিছু ছবি ছিল। একটি ছবিতে সেই মহিলা একজন সবজি বিক্রেতার কাছ থেকে সবজি কিনছিল। অন্য একটি ছবিতে সে একটি ছোট পার্কে সেই একই বাচ্চার সাথে খেলছিল। তার নাম সত্যিই অঞ্জলি ভার্মা ছিল। সে দিল্লির একটি সাধারণ এলাকা ময়ূর বিহারের একটি ছোট ফ্ল্যাটে থাকত। সে একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করত এবং নিজের ছেলে আরবের সাথে একটি খুব সাধারণ আর অজ্ঞাত জীবনযাপন করছিল। তার জীবনে অন্য কোনো পুরুষ নেই, শর্মাজি আরও বললেন। সে কারো সাথে বেশি মেশে না, শুধু তার কাজ আর তার ছেলে। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার আছে। আদিত্য প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে দেখল। 5 বছর আগে যেদিন কাজলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সপ্তাহে তোমার কোম্পানির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যুবরাজ সিং তোমাকে একটি বড় প্রজেক্ট হারার পর হুমকি দিয়েছিল। তোমার কি মনে আছে? আদিত্যের অস্পষ্টভাবে মনে পড়ল। যুবরাজ সিং একজন নির্দয় ও শক্তিশালী ব্যবসায়ী ছিল, যে নিজের পথে আসা যে কোনো মানুষকে সরিয়ে দিতে পরিচিত ছিল। সেই সময় আদিত্যের কোম্পানি নতুন ছিল এবং সে যুবরাজ সিংয়ের হাত থেকে একটি বড় সরকারি টেন্ডার কেড়ে নিয়েছিল। যুবরাজ তাকে বরবাদ করার হুমকি দিয়েছিল, কিন্তু কাজলের দুর্ঘটনার পর সেই সব কথা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, মনে আছে, কিন্তু তার কাজলের সাথে কি সম্পর্ক? আদিত্য জিজ্ঞেস করল। শর্মাজি আরেকটি কাগজ সামনে রাখলেন। আমরা অঞ্জলি ওরফে কাজলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরনো তথ্য বের করেছি। গত 5 বছরে প্রতি মাসের প্রথম তারিখে একটি বড় অঙ্কের টাকা তার অ্যাকাউন্টে একটি অজানা কোম্পানির মাধ্যমে ট্রান্সফার হয়। আর সেই কোম্পানি, সেটা যুবরাজ সিংয়ের একটি শেল কোম্পানি। এক মুহূর্তের জন্য ঘরে নীরবতা নেমে এলো। আদিত্যের মনে হলো যেন কেউ তার মাথায় হাতুড়ি মেরেছে। কাজল আর যুবরাজ সিং, এটা কিভাবে হতে পারে? কাজল কি তাকে টাকার জন্য ধোঁকা দিয়েছিল? সে কি যুবরাজ সিংয়ের সাথে মিলেছিল? ঘৃণা আর প্রতারণার একটি ঢেউ তার পুরো শরীরে বয়ে গেল। যে মানুষটার জন্য সে 5 বছর ঘৃণা করেছিল, তার স্ত্রী তারই টুকরোগুলো দিয়ে বেঁচেছিল। আমি ওর সাথে দেখা করব, আদিত্য দাঁতে দাঁত চিদে বলল। তার কণ্ঠে এখন আর ব্যথা নয়, রাগ ছিল। এখন নয় আদিত্য, শর্মাজি তাকে শান্ত করার চেষ্টা করলেন। মামলাটা অনেক গভীর। যদি যুবরাজ সিং এতে জড়িত থাকে, তবে সে বিপজ্জনক হতে পারে। আমাদের প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। কিন্তু আদিত্য এখন আর কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। সে ফাইলটি তুলল এবং বাইরে বেরিয়ে গেল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তার এখন শুধু একটাই জিনিস চাই, জবাব। সে কাজলের মুখ থেকে শুনতে চাইছিল যে সে তার ভালোবাসা, তার বিশ্বাস আর তার 5 বছরের সাথে কেন আর কত দামে আপোস করল। সে নিজের গাড়ি ময়ূর বিহারের দিকে ঘুরিয়ে দিল। তার মাথায় একটা ঝড় বইছিল। কাজলের সাথে কাটানো প্রতিটি সুন্দর মুহূর্ত এখন বিষের মতো লাগছিল। ময়ূর বিহারের সেই গলি সন্ধ্যারা অন্ধকারে ডুবেছিল। পুরনো দালান আর ঘন গাছের মধ্যে এক অদ্ভুত নীরবতা ছিল। আদিত্য নিজের গাড়িতে বসে সেই 3তলা বাড়িটাকে দেখছিল, যেখানে কাজল নয়, অঞ্জলি থাকত। তার হৃদয়ে এক অজানা ভয় আর ফুটন্ত রাগের মাঝে ফেসেছিল। প্রতিটা মুহূর্ত তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। সে কি সোজা ওপরে গিয়ে দরজা ধাক্কা দেবে? সে কি চিৎকার করে তাকে জিজ্ঞেস করবে যে সে এমনটা কেন করল, নাকি চুপচাপ অপেক্ষা করবে? তার মাথায় শর্মাজির সতর্কবাণী বাজছিল। মামলাটা অনেক গভীর। কিন্তু এখন সে কোনো বিপদের পরোয়া করার অবস্থায় ছিল না। 5 বছরের ব্যথা, ধোঁকা আর অপেক্ষা এখন একটি আগ্নেয়গিরি হয়ে উঠেছিল, যা ফেটে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। সে গাড়ির দরজা খুলল এবং বাড়ির সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্রতিটা পদক্ষেপে তার হৃৎপিণ্ড আরও দ্রুত হচ্ছিল। 2য় তলা, ফ্ল্যাট নম্বর 203। দরজায় অঞ্জলি ভার্মা নামের একটি ছোট নেমপ্লেট লাগানো ছিল। এক মুহূর্তের জন্য তার হাত কেঁপে গেল। সে কি সত্যিই এটা করতে পারবে? সে কি সেই মহিলার মুখোমুখি হতে পারবে যে তার জীবনকে একটি মজাক বানিয়ে দিয়েছিল? একটি গভীর শ্বাস নিয়ে সে দরজায় লাগানো ঘণ্টাটি বাজাল। ভেতর থেকে একটি বাচ্চার হাসির হালকা আওয়াজ এলো এবং তারপর কারো পায়ের আওয়াজ। দরজা খুলল। সামনে সেই একই মুখ, কাজল। তাকে দেখেই কাজলের মুখের রং উড়ে গেল। তার চোখে সেই ভয় ফিরে এলো যা সে বিমানবন্দরে দেখেছিল।
সে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু আদিত্য নিজের হাত মাঝখানে দিয়ে দিল। কাজল! আদিত্যের আওয়াজ কোনো গভীর খাদ থেকে আসার মতো মনে হচ্ছিল। কথা বলতে হবে। আমি বলেছিলাম তো, আপনি ভুল বুঝছেন, আমি কোনো কাজলকে চিনি না, সে কাঁপতে থাকা গলায় বলল, কিন্তু তার চোখ তার সাথ দিচ্ছিল না। তাহলে এই লকেটটিও তোমার হবে না। আদিত্য নিজের হাতের তালু খুলল, যেখানে সেই রূপার লকেটটি ঝলমল করছিল। লকেটটি দেখেই কাজলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তার সাহস জবাব দিয়ে দিল। সে চুপচাপ একপাশে সরে গেল, যেন সে হার মেনে নিয়েছে। আদিত্য ভেতরে প্রবেশ করল। ঘরটি খুব ছোট এবং সাধারণ ছিল। দেওয়ালে বাচ্চাদের আঁকা ছবি লাগানো ছিল। এক কোণে খেলনার স্তূপ ছিল। এটা সেই বিলাসবহুল বাড়ি থেকে একেবারে আলাদা ছিল, যা কাজল ছেড়েছিল। তখনই ভেতরের ঘর থেকে সেই বাচ্চাটি দৌড়ে বাইরে এলো। মাম্মা, খিদে পেয়েছে, সে বলল। বাচ্চাটির নজর আদিত্যের উপর পড়ল এবং সে ভয় পেয়ে তার মায়ের আঁচলের পেছনে লুকিয়ে গেল। সেই বাচ্চাটিকে দেখে আদিত্যের সমস্ত রাগ এক মুহূর্তের জন্য গলে গেল। তার চোখ, তার হাসি, সবকিছুই আদিত্যের প্রতিচ্ছবি ছিল। এ এ আমার ছেলে? আদিত্য ভরা গলায় জিজ্ঞাসা করল। কাজল কাঁদতে কাঁদতে হ্যাঁতে মাথা নাড়াল। এর নাম আরব। আদিত্য সেই সোফায় বসে পড়ল। তার বলার মতো কিছুই ছিল না। কেন কাজল? শুধু আমাকে এতটুকু বলে দাও, কেন? কাজল আদর করে আরবকে বোঝালো। বাবা, তুমি ভেতরে গিয়ে খেলো, মাম্মা এক্ষুনি আসছে। আরবের ভেতরে যেতেই দরজা বন্ধ করে দিল কাজল এবং মাটিতে বসে পড়ল। তার চোখের জল থামার নাম নিচ্ছিল না। আমি বাধ্য ছিলাম আদিত্য, সে কাঁদতে কাঁদতে বলল। আমার কাছে আর কোনো উপায় ছিল না। বাধ্যতা? কেমন বাধ্যতা কাজল? যুবরাজ সিং তোমাকে টাকা পাঠায়, এটাই কি তোমার বাধ্যতা? তুমি আমার ভালোবাসা, আমাদের সম্পর্ককে তার টাকার জন্য বিক্রি করে দিলে? আদিত্যের রাগ আবার ফিরে এলো। না, কাজল চিৎকার করে বলল, তুমি জানো না, তুমি কিছুই জানো না। সে নিজের চোখ মুছে নিল এবং যে গল্পটি শোনানো শুরু করল তা আদিত্যের পায়ের নিচের মাটি সরিয়ে দিল। সে বলল, যেদিন তুমি সেই সরকারি টেন্ডারটা জিতেছিলে, যুবরাজ সিং তোমাকে বরবাদ করার শপথ নিয়েছিল। সে শুধু তোমাকে ব্যবসায় হারাতে চাইছিল না, সে তোমাকে পুরোপুরি ভেঙে দিতে চেয়েছিল। সেই সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরছিলাম, তার লোকেরা আমার গাড়ি থামালো। তারা আমাকে কিডন্যাপ করল। আদিত্য অবিশ্বাস নিয়ে তাকে দেখতে থাকল। তারা আমাকে একটি নির্জন জায়গায় রাখল। যুবরাজ সিং সেখানে এলো। সে আমাকে দুটো রাস্তা দিল। কাজলের আওয়াজ কাঁপছিল। হয়তো আমি তোমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাই এবং তুমি এটা মেনে নাও যে আমি মারা গেছি, নয়তো সে তোমাকে মেরে ফেলবে। সে বলেছিল যে সে তোমাকে এমন একটি বেদনাদায়ক সমাপ্তি দেবে যে কেউ তোমার গল্পও মনে রাখবে না। সেই সময় আমি তোমার সন্তানের মা হতে চলেছিলাম আদিত্য। আমি তোমাকে হারানোর ঝুঁকি নিতে পারতাম না। আমি তোমার জীবনকে বেছে নিলাম। সে একটি মিথ্যে দুর্ঘটনার নাটক সাজালো, একটি পোড়া গাড়ি, আমার কিছু জিনিসপত্র, যাতে কারোর কোনো সন্দেহ না হয়। সে আমাকে এই বাড়িটা দিল এবং প্রতি মাসে টাকা পাঠাতে থাকল, কিন্তু একটি শর্তে, যে আমি কখনো তোমার বা আমার অতীতের সাথে কোনো যোগাযোগ করব না। এই টাকা আমার নীরবতার দাম ছিল। সে আমার উপর ২৪ ঘন্টা নজর রাখত। আমি একটি সোনার খাঁচায় বন্দী ছিলাম। প্রতি মুহূর্তে এই ভয় মাসতাম যে যদি আমি কোনো ভুল করি তবে সে তোমার ক্ষতি করবে। আদিত্য স্তব্ধ হয়ে সব শুনছিল। যে মহিলাকে সে ঘৃণা করছিল, সে তো তার প্রাণ বাঁচানোর জন্য নিজের পুরো জীবন, নিজের পরিচয়, নিজের সুখ বিসর্জন দিয়েছিল। সে ধোঁকাবাজ নয়, একজন রক্ষক ছিল। বিমানবন্দরে তোমাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কাজল আরও বলল। আমার মনে হয়েছিল যে যদি যুবরাজ জানতে পারে তবে সে তোমাকে ছাড়বে না। সেই কারণেই আমি মিথ্যে বললাম। আদিত্যের চোখ থেকে জল ঝরতে লাগল। সে কত ভুল ছিল। সে তার কাজলকে সন্দেহ করেছিল। সে তার ত্যাগকে বুঝতেই পারেনি। সে উঠে কাজলের কাছে গিয়ে মাটিতে বসে পড়ল। সে ধীরে ধীরে তার হাতগুলো নিজের হাতে নিল। আমাকে ক্ষমা করে দাও কাজল, সে বলল। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তোমার আত্মত্যাগ বুঝতেই পারিনি। আমি এই সব তোমার আর আমাদের বাচ্চার জন্য করেছি আদিত্য, কাজল কাঁদতে কাঁদতে বলল। দুজন দুজনকে ধরে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল। ৫ বছরের ব্যথা, বিচ্ছেদ আর ভুল বোঝাবুঝি চোখের জলে ভেসে যাচ্ছিল। সেই ছোট ঘরে আজ দুটি বিচ্ছেদ হবার হৃদয় আবার এক হচ্ছিল। কিন্তু বিপদ এখনও কাটেনি। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল। দুজনেই চমকে উঠল। কাজলের মুখ ভয়ে সাদা হয়ে গেল। ওরা ওরা এসে গেছে, যুবরাজের লোক,
সে ফিস করে বলল, ওরা সবসময় আশেপাশে থাকে। আদিত্য সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। তার মুখে এখন আর ভয় নয়, বরং নিজের পরিবারকে বাঁচানোর সংকল্প ছিল। সে কাজলকে নিজের পেছনে করল এবং আরাবের ঘরের দরজা হালকা করে খুলে তাকে শান্ত থাকার ইশারা করল। দরজায় পড়া প্রতিটি ধাক্কা আদিত্য আর কাজলের হৃদয় হাতুড়ির মতো লাগছিল। কাজল ভয়ে কাঁপছিল। সে শক্ত করে আদিত্যের হাত ধরে রেখেছিল। তার জন্য এটা গত 5 বছরের সবচেয়ে খারাপ স্বপ্নের বাস্তবে পরিণত হওয়া ছিল। কিন্তু আদিত্যের চোখে এখন ভয়ের বদলে এক অদ্ভুত ঝড়ের মতো শান্তি ছিল। আজ সে পালাবে না। আজ সে লড়বে নিজের ভালোবাসার জন্য, নিজের ছেলের জন্য এবং সেই 5 বছরের জন্য যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। কাজল, তুমি আরবকে নিয়ে ভেতরের ঘরে যাও এবং দরজা বন্ধ করে দাও। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, যা কিছুই হোক না কেন, বাইরে এসো না। কাজল নাতে মাথা নাড়াল। আমি তোমাকে একা ছাড়তে পারব না। আদিত্য আদর করে তার মুখ ধরল। আমি একা নই, তুমি আর আরব আমার সাথে আছো, শুধু আমার উপর ভরসা রাখো। কাজল ইতস্তত করতে করতে ভেতরের ঘরের দিকে গেল। আদিত্য একটি গভীর শ্বাস নিল এবং দরজার দিকে এগিয়ে গেল। সে দরজা খুলল। সামনে দুজন হৃষ্টপুষ্ট লোক দাঁড়িয়েছিল। তাদের মুখে কোনো ভাব ছিল না। তারা আদিত্যকে দেখে চমকে গেল। তারপর তাদের মধ্যে একজন নিজের ফোনে কাউকে কিছু বলল। অঞ্জলি ম্যাডাম কোথায়? একজন ভারী কণ্ঠে জিজ্ঞেস করল। এখন এখানে কোনো অঞ্জলি থাকে না, আদিত্য শান্তভাবে জবাব দিল। এখানে শুধু কাজল থাকে। কাজল আদিত্য মালহোত্রা, আমার স্ত্রী। সেই লোকগুলোর চোখে বিস্ময় ছিল, কিন্তু তারা সঙ্গে সঙ্গে নিজেদের সামলে নিল। তুমি এখান থেকে চলে যাও, তাহলে তোমার জন্য ভালো হবে। এটা তোমার মানে দেওয়ার বিষয় নয়, এটা আমার জীবনের বিষয়, আদিত্য বলল, এবং তার সুর এখন আগের থেকে অনেক বেশি কঠোর ছিল। আর তোমরা আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। কথা আরও বাড়তেই যাচ্ছিল, তখনই সিঁড়ি দিয়ে আরও কিছু লোকের আসার আভাস এলো। সেই লোকগুলো হাসল। তাদের মনে হলো তাদের আরও সঙ্গী এসে গেছে, কিন্তু পরের মুহূর্তেই তাদের হাসি উধাও হয়ে গেল। সিঁড়ি দিয়ে ওপরে আসা লোকগুলো পুলিশের পোশাকে ছিল এবং তাদের সাথে ছিলেন মিস্টার শর্মা। যুবরাজির লোকেদের মুখে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। পুলিশ তাদের সঙ্গে সঙ্গে ধরে নিল। মিস্টার শর্মা আদিত্যের কাছে এলেন। আমি তোমাকে বলেছিলাম না, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে? যখন তুমি এখান থেকে বেরিয়েছিলে, আমি তখনই পুলিশকে জানিয়ে দিয়েছিলাম এবং তোমার গাড়ি ট্র্যাক করছিলাম। আমার আন্দাজ ছিল যে যুবরাজ সিং চুপ করে বসে থাকবে না। আদিত্য কৃতজ্ঞতা ভরে তার দিকে দেখল। ধন্যবাদ আঙ্কেল, আপনি আজ আমার পরিবার বাঁচালেন। ভেতর থেকে কাজলও বাইরে এসে গিয়েছিল। পুলিশকে দেখে সে একটু ঘাবড়ে গেল, কিন্তু আদিত্য তাকে সান্ত্বনা দিল। সব ঠিক আছে কাজল, এখন আমাদের কেউ আলাদা করতে পারবে না। সেই রাতেই যুবরাজ সিংকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হল। কাজল ছিল তার সবচেয়ে বড় এবং শক্তিশালী সাক্ষী। বছরের পর বছর ধরে যুবরাজ সিংয়ের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস করত না, কিন্তু কাজলের সাক্ষ্য তার কালো সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিল। তার পুরনো ব্যবসার রেকর্ড, কাজলকে দেওয়া টাকা এবং তার লোকদের স্বীকারোক্তি তাকে জেলের পিছনে পাঠানোর জন্য যথেষ্ট প্রমাণ দিয়েছিল। পরের কয়েকটা দিন আদিত্য আর কাজলের জন্য খুব কঠিন ছিল। মিডিয়ায় খবর ছিল, আইনি প্রক্রিয়া চলছিল এবং সবচেয়ে বড় কথা, আরবকে সত্যিটা বলার চ্যালেঞ্জ ছিল। আরব এখনও আদিত্যকে পুরোপুরি মেনে নেয়নি। তার কাছে সে একজন অচেনা লোক ছিল, যে হঠাৎ করে তার আর তার মায়ের জীবনে এসেছিল। আদিত্য খুব ধৈর্যের সাথে কাজ নিল। সে আরবের সাথে খেলত, তাকে গল্প শোনাত, তাকে পার্কে নিয়ে যেত। সে তাকে সেই সমস্ত ভালোবাসার সময় দিচ্ছিল যা সে গত 5 বছরে দিতে পারেনি। ধীরে ধীরে আরবও তার কাছাকাছি আসতে লাগল। একদিন যখন আদিত্য তাকে পার্কের দোলনায় দোলাচ্ছিল, আরব হাসতে হাসতে প্রথমবারের মতো তাকে পাপা বলল। সেই ছোট শব্দটি আদিত্যের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ ছিল। তার চোখে আনন্দের অশ্রু এসেছিল। তারা ময়ূরবিহারের সেই ছোট বাড়িটা ছেড়ে দিল, কিন্তু তার স্মৃতিগুলোকে নিজের সাথে নিয়ে গেল। সেই বাড়ি যা কাজলকে বন্দি রেখেছিল, সেখানেই তাদের পরিবারকে আবারও মিলিয়েও দিয়েছিল। তারা নিজেদের পুরনো বাড়িতে ফিরে এলো। কাজলের আসার ফলে সেই বাড়ির দেওয়ালে আবার প্রাণ ফিরে এসেছিল। বাড়ির কোনায় কোনায় আরবের হাসি গুঁজতে লাগল। সমাজ এবং কিছু আত্মীয় স্বজন ফিসফিস করে প্রশ্নও তুলেছিল। কিছু লোক কাজলের চরিত্রে আঙুল তুলেছিল, তো কিছু লোক আদিত্যের সিদ্ধান্তকে বোকামি বলেছিল। কিন্তু আদিত্য আর কাজল কারও পরোয়া করেনি। তারা জানত যে তাদের ভালোবাসা এই সব কথা থেকে অনেক বেশি শক্তিশালী। তারা একে অপরের হাত ধরে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করল।
এক সন্ধ্যায় তারা তিনজন নিজেদের বারান্দায় বসেছিল। সূর্য ডুবছিল আর আকাশে কমলা রং ছড়িয়ে পড়ছিল। আরাব আদিত্যের কোলে বসেছিল আর কাজল তার মাথা তার কাঁধে রেখেছিল। তোমার কি কখনো মনে হয় যে আমরা সেই 5 বছরগুলোকে ফিরে পেতে পারি? কাজল ধীরে ধীরে জিজ্ঞেস করল। আদিত্য আরাবের চুলে হাত বুলিয়ে হাসল। যা চলে গেছে তা আমরা বদলাতে পারবো না, কাজল। কিন্তু তোমাকে ছাড়া কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে এটা শিখিয়ে গেল যে তুমি আমার জীবনের জন্য কতটা জরুরি। তোমার আত্মত্যাগ আমাদের চিরদিনের জন্য জুড়ে দিয়েছে। আমরা সেই 5 বছরকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা আগামী 50 বছরকে আরও সুন্দর করে তুলতে পারব। কাজলের চোখে এক শান্তিভরা দ্যুতি ছিল। আজ সে স্বাধীন ছিল, নিজের ভালোবাসা, নিজের পরিবারের সাথে। অতীতের ক্ষত এখনও ছিল, কিন্তু এখন সেগুলোর উপর ভালোবাসার প্রলেপ ছিল। তাদের পরিবার ধোঁকা আর ভয়ের ঝড় থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু এখন তারা আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে এক নতুন ভোরের দরজায় দাঁড়িয়েছিল। জীবন কখনো কখনো আমাদের এমন মোড়ে নিয়ে আসে যেখানে ভালোবাসাকে বিশ্বাস আর ত্যাগের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয়। আদিত্য আর কাজলের গল্প আমাদের এটাই শেখায় যে যদি সম্পর্কের ভিত সত্যি হয়, তবে বড় থেকে বড় ঝড়ও তাকে নড়িয়ে দিতে পারে না। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই আরও গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।